শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার এবং মা সায়রা খাতুন। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। 7 বছর বয়সে শেখ মুজিব 1927 সালে ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। 9 বছর বয়সে তিনি ভর্তি হন গোপালগঞ্জ পাবলিক স্কুলে এবং পরে ম্যাট্রিক পাশ করেন গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে। খেলাধুলায় খুব উৎসাহী ছিলেন শেখ মুজিবুর রহমান। তরুণ বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্টে তিনি অংশ নিতেন। 1942 সালে এন্ট্রান্স পাশ করার পর শেখ মুজিব ভর্তি হন কলকাতার ইসলামিয়া কলেজে, যেটির বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ। 1947 সালে সেখান থেকেই তিনি বিএ পাশ করেন। ওই কলেজে পড়ার সময় কলকাতায় সরকারি বেকার হোস্টেলের 24 নম্বর ঘরে থাকতেন শেখ মুজিবুর রহমান, যে ঘরটিকে এখন জাদুঘর করা হয়েছে। কলকাতায় কলেজে পড়ার সময় থেকেই শেখ মুজিব সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি 1946 সালে ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং এ সময়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হয়েছিলেন। 1946-এর প্রাদেশিক নির্বাচনে শেখ মুজিব মুসলিম লীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1943 সালে তিনি যোগ দিয়েছিলেন বেঙ্গল মুসলিম লীগে। তিনি পাকিস্তানে আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের পক্ষে বেঙ্গল মুসলিম লীগের হয়ে সক্রিয় আন্দোলনে অংশ নেন 1946 সালে। 1946-এই কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর শেখ মুজিব শান্তি ও সম্প্রীতির জন্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। দাঙ্গার বিরুদ্ধে মোহনদাস করমচাঁদ গান্ধীর শান্তি মিশনে সহযোগিতার বিষয় নিয়ে কথা বলতে তিনি ও মিস্টার সোহরাওয়ার্দী দেখা করেন মিস্টার গান্ধীর সঙ্গে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করার পর শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ ছেড়ে দিয়ে এই নতুন দলে যোগ দেন এবং তাকে পূর্ব পাকিস্তান অংশের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। শেরে বাংলায় ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানীর নেতৃত্বে 1954 সালে যুক্তফ্রন্ট নামে গঠিত বিরোধী রাজনৈতিক জোটের টিকিটে 1954 নির্বাচনে গোপালগঞ্জ আসন থেকে বিজয়ী হন শেখ মুজিব। তাকে তখন কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই জোটের মূল দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন। 1955 সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। শেখ মুজিব আবার দলের মহাসচিব নির্বাচিত হন। 1956 সালে শেখ মুজিব প্রাদেশিক আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেন। তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান। তবে দলের সাধারণ সম্পাদক পদে কাজ অব্যাহত রাখার জন্য তিনি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন 1957 সালে। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর 1957 সালের 24 জুন শেখ মুজিব চীনে সরকারি সফরে যান। রাজনৈতিক অস্থিরতার সুযোগে 1958 সালের 7 অক্টোবর
পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানে সামরিক আইন জারি করেন এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানের যোগসাজশে নির্বাচিত সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানের সামরিক আইন জারি করেন। তিনি জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। কিন্তু উচ্চাভিলাষী আইয়ুব খান এতেও সন্তুষ্ট ছিলেন না। এর মাত্র 3 সপ্তাহ পর 27 অক্টোবর আইয়ুব খান প্রেসিডেন্ট মির্জাকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এর পরের দিন আইয়ুব খান এক আদেশ জারির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অন্যান্য সাধারণ ছাত্র নেতাদের নিয়ে 1961 সালে গোপনে তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে এক সংগঠন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে কাজ করা। বিভিন্ন জনসভায় আইয়ুব খানের শাসনের বিরোধিতা করে ভাষণ দিতে থাকেন শেখ মুজিবুর রহমান। 1962 সালে আইয়ুব খানের সরকার তাকে গ্রেপ্তার করে। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 1966 সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে পাকিস্তানের সবগুলো রাজনৈতিক দলের একটা কনফারেন্স হয়, আর সেই সভাতে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা দাবি ঘোষণা করলেন। এই কারণে এই দাবি উত্থাপক দল হিসেবে আওয়ামী লীগের উপর নিপীড়ন চালানো শুরু হয়। এই সময় শেখ মুজিব সহ আরো অনেককেই গ্রেপ্তার করা হয়। পরে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে বাংলাদেশে এসে 18 মার্চ জনগণের উদ্দেশ্যে 6 দফা দাবি পেশ করেন। এই সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের তীব্র দাবি উত্থাপিত হয়। 1968 সালের 3রা জানুয়ারি এর ফলে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যে মামলাটি হয় তাতে 1 নম্বর আসামি করা হয়। বলা হলো, শেখ মুজিব ও তার সহযোগী বাঙালি কর্মকর্তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে ভারত সরকারের সাথে এক বৈঠকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী যে ছাত্র আন্দোলন শুরু হয় তা এক সময় রূপ নেয় গণ আন্দোলনে। সেই গণ আন্দোলন বা 69-এর গণ অভ্যুত্থান চরম রূপ ধারণ করলে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত এই মামলা প্রত্যাহার করে নেয় এবং শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকেই মুক্তি দেয়া হয়। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়েছিল। 1969 সালের 10 মার্চ বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক আলোচনার জন্য রাওয়ালপিন্ডিতে আইয়ুব খান গোল টেবিল বৈঠকের আয়োজন করেন, কিন্তু জুলফিকার আলী ভুট্টো এই বৈঠক বয়কট করেন। কিন্তু বঙ্গবন্ধু গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগের 6 দফা ও ছাত্র সমাজের 11 দফা দাবি উত্থাপন করেন। আইয়ুব খান বঙ্গবন্ধুর দাবি অগ্রাহ্য করলে 13 মার্চ তিনি গোল টেবিল বৈঠক ত্যাগ করেন এবং 14 মার্চ ঢাকায় ফিরে আসেন। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলনের প্রেক্ষাপটে 1969 সালের মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আইয়ুব খান। সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন। তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনে মোট 24টি দল অংশ নিয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মার্কা পায়। অন্যদিকে আওয়ামী লীগের চরম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি ছিল তলোয়ার প্রতীক। 1970 সালের 7 জুন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারাভিযান শুরু করে। নির্বাচনী প্রচারাভিযানের ভাষণ বক্তৃতাগুলোতে স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি 6 দফা কর্মসূচিও তুলে ধরা হয়।
6 দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রধান অবলম্বন। নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান তার প্রচারণায় সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। পর্যবেক্ষকরা বলছেন, এই সোনার বাংলা স্লোগানটি পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই সোনার বাংলা স্লোগানের ভিত্তি ছিল 6 দফা এবং বাঙালি জাতীয়তাবাদ। জাতীয় পরিষদের সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে ছিল 162টি আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল 138টি আসন। পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে। পূর্ব পাকিস্তানের বাকি 2টি আসনের মধ্যে যারা জয়লাভ করেছিলেন তাদের একজন হলেন নুরুল আমিন এবং অপরজন হলেন চাকমা রাজা ত্রিদিব রায়। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 81টি আসনে জয়লাভ করে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। সেই নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো একচ্ছত্র নেতা হয়ে ওঠেন। এই নির্বাচনের ফলাফল নির্দেশ করে পাকিস্তানের 2টি অংশের জনগণের মধ্যে চিন্তাধারার পার্থক্য গভীরভাবে ফুটে ওঠে। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর আবার নতুন করে সংকট শুরু হয়। নির্বাচনের সময় সমগ্র পূর্ব পাকিস্তানকে একটি প্রদেশ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে পশ্চিম পাকিস্তানকে 4টি প্রদেশে ভাগ করা হয়। মিস্টার ভুট্টো প্রশ্ন তোলেন, একটি প্রদেশে জয়ী হয়ে কিভাবে পুরো পাকিস্তানের শাসনভার শেখ মুজিবের হাতে তুলে দেওয়া যায়। মিস্টার ভুট্টোর এই অবস্থানের কারণে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। শেখ মুজিবকে সরকার গঠনে আহ্বান করার পরিবর্তে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের বাঙালিরা বুঝতে পারল যে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের দলকে সরকার গঠন করতে দেয়া হবে না। এর প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ঢাকা রেসকোর্স ময়দানে 1971 সালের 7 মার্চ এক জনসভায় শেখ মুজিব সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনগণকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হবার আহ্বান জানান। 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী সর্বাত্মক হামলা চালালে শুরু হয় বাংলাদেশের 9 মাস ব্যাপী সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম। 25 মার্চ রাতে শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে এবং ফয়সালাবাদের একটি জেলে কড়া নিরাপত্তায় রাখা হলো। 26 মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তার বার্তা পাঠান। 25 মার্চ মধ্যরাতের পর অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে এই ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্থানীয় একটি বেতার কেন্দ্র থেকে 26 ও 27 মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে ফিরে অল্প দিনের জন্য অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি থাকার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত নতুন দেশকে গড়ে তুলতে বিভিন্ন বন্ধু রাষ্ট্রে গেছেন শেখ মুজিবুর রহমান। বৃহৎ রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বীকৃতি লাভের পর শেখ মুজিব ওআইসি, জাতিসংঘ ও জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করে বাংলাদেশের জন্য মানবিক ও উন্নয়নকল্পের জন্য সহযোগিতা চান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের ভূমিকার প্রেক্ষাপটে দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে 1972 সালের 19 মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে এক রাষ্ট্রীয় সফরে এসে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 25 বছর মেয়াদী এই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয়, ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে। এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্য দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালের 14 আগস্ট রাত 8টা নাগাদ ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে রাত 12টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়। তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী AFM মুহিতুল ইসলাম। রাত 3টা নাগাদ ঘুমাতে যান মিস্টার ইসলাম। এর কিছুক্ষণ পরেই সেই বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন। মুহিতুল ইসলাম 2016 সালে তিনি মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। এর আগে 2010 সালে BBC বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেছিলেন, বঙ্গবন্ধু আমাকে বললেন সেরনিয়াবাদ সাহেবের বাসায় আক্রমণ করছে। ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে আসলেন, গেঞ্জি গায়ে লুঙ্গি পরা। তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে। আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন, নিয়ে বললেন যে হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি এই কথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু করলো। উনি তড়িঘড়ি করে বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে, তোমরা কি করো? আমিও ওনার পিছু এসে দাঁড়ালাম। উনি কথা বলেই উপরে উঠে চলে গেলেন। এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম। ধানমন্ডির সেই বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তাও আসেনি। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধু গুলির শব্দ। উপরে তাণ্ডব লীলা চলছে, চারিদিকে একটা বিভৎস অবস্থা। ঠিক সেই মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করলো যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম, তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি। সে রাতের ঘটনা এভাবেই বর্ণনা করলেন মুহিতুল ইসলাম। মুহিতুল ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সেই বাড়িতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র 10 বছর। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট
ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। সেনাবাহিনীর 2টি ব্যাটালিয়ন এই অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সেই বাড়িতে। ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী। সামরিক পোশাক পরিহিত অবস্থায় মিস্টার চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা। মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এরকম: আমি দোতলার সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি। তার চশমা ও পাইপটাও পড়েছিল। দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন। যে লোকটার অঙ্গুলি হেলনে 75 মিলিয়ন লোক উঠেছে বসেছে, সেই লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেলল। এটা কি করে সম্ভব? পাকিস্তানিদের কাছে মারা যায় নাই, মারা গেল শেষ পর্যন্ত বাঙালির কাছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বহু বছর বিদেশি নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে।